আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি। এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও দিতে পারবে না, পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাস করে দিতে হবে। এই ভিডিওটাও একটু শেয়ারিং করে দিয়ে, কারণ মুরাদনগরের ঘটনায় যে চাঞ্চল্যকর মোড় এসেছে, আমি নিজেও আশ্চর্য হয়েছি যে আমরা তার জন্য কথা বলবো না। দুইজনে মিলে প্রেম করবেন, তারপরে যদি ধরা খায় তাহলে ছেলের অবস্থা কাহিল হবে, একটা মামলা হয়ে যাবে ধর্ষণের। দর্শক, মুরাদনগরের সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ওই টাইমে তো কাপড় পরতে পারতো, তার মানে কি সে কাপড় পরা অবস্থায় ছিল, তার কাপড় খোলা হয়েছে। এই হারামজাদারাই কিন্তু এই কাপড়গুলো খুলছে। ওই চারজন এই কাপড় খুলে ভিডিও করছে আর এটা সোশ্যাল মিডিয়া ছড়াই দিছে। কোথায় গজব পড়ুক তোদের উপর। আরে তোরা কি দেখাইতে চাইছ? তোর নিজের জন্মস্থান তো এটা, তোর মার যেখান থেকে তুই জন্ম নিছ হারামজাদা, ওই জন্মস্থানই তো তুই দেখাইতাছ। দেখেন এই ব্যাপারটাকে কিন্তু একটা ট্যাগ লাগানো হয়েছে। প্রথম ট্যাগ দেওয়া হলো হিন্দু মুসলমান, তারপরে ট্যাগ আসলো ওই যে এর সাথে বিএনপি জড়িত। না ভাই, বিএনপি জড়িত এরকম কোনো প্রমাণ পাই নাই। ওই ছেলে আগে আওয়ামী লীগ করতো এবং একটা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের নাকি বডিগার্ড এই ফজর আলী। আর ওই যে ভাইটা এও তাপালিং পার্টি, কিন্তু এলাকা তাপালিং পার্টি, রাজনীতি কইরা বেড়ায়। এক ভদ্র মহিলা বলতেছিল যে এক একজনের হাতে 2-3টা করে মোবাইল, আর এদের ব্যবসা হলো ইয়াবা ব্যবসা করে। আসলে ইয়াবা খাওয়া ছিল বলেই এটা করতে পারছে। ওর মায়ের ছবি ও ফেসবুকে দিতে পারছে, বুঝছেন? বিএনপি স্পষ্ট বুঝে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন বিএনপি নেতারা সরাসরি ইউনুসকে অবিশ্বাস করে বক্তব্য দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমরা বিশ্বাসই করি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি। এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না, পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাস করে দিতে হবে। হ্যাঁ, এয়ারেও যেতে পারবে না, কোনো দিক দিয়ে যেতে পারবে না, কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো সবাই বেঁচে আছি। হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বেঁচে আছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী। এর মধ্যে হয়তো বা 50 লাখ মারতে পারবে, 3.5 কোটি বেঁচে আছে। কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে, ওরা হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক, কাউরে মাফ করবো না, মনে রেখেন আপনি। ওসি সাহেব, আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে, ওদের পরিবার শুনতা কানবে, বসে বসে রাস্তায় বসে বসে কানবে। আপনি আমাকে সুনির্দিষ্ট ভাবে দেখান যে কারোর উপরে কোনো নির্যাতন আমার লোকজন করছে কিনা, আমি তাদের বিরুদ্ধে অবস্থায় ছিলাম। শোনেন, আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মতো একজন থানা ইনচার্জকে ফোন করে এই রাত 1টা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে, আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে? হ্যাঁ, আমরা কিন্তু মার্ডার মামলার আসামি, 47টা মার্ডার মামলার আসামি, জানিও না কয়টা মার্ডার করছি। হ্যাঁ, আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার করছি, কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলাও, আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না। ওসি সাহেব, পুলিশি মামলাগুলো নিছে বিনা তদন্তে। হ্যাঁ, একটা আইন কাঠামোতে কোনোদিন বিনা তদন্তে কোনো মামলা হয় না। আপনার পুলিশ সাথে মারা গেল, কই আপনার একটা মামলা ফাইল করতে বলেন আজ পর্যন্ত? ওসি সাহেব, এটা তো আমাদের ব্যর্থতা, আপনাদের চাকরি করা উচিত না। এটা সত্য, এটা সত্য। এই পুলিশগুলো যাই হোক, আওয়ামী লীগ বলেন, ধরেন ওরা আওয়ামী লীগের পরিবারের, কিন্তু পুলিশ ছিল তো, এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ, আপনারা 10 জন পুলিশের দিকে দাঁড়াই তো বলতে পারলেন না। একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ, একজন সাধারণ অফিসার, তার মতো মহিলাকে এত নৃশংসভাবে মার্ডার করলো। সে তো প্রেগনেন্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায়নি, তো তাকেও মেরে ফেললো। কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না। তো আপনারা এগুলো সিদ্ধান্ত হচ্ছে, এগুলো সব মামলা হবে, কোন সিদ্ধান্তই আপনাদের বাস্তবায়ন হবে না। আমরা রাজনীতি করে এসেছি, আমি আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি। আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের কথা চলে? আমেরিকা কোন দিন সেভ করবে? সাহেব ঠিক আছে, আপনি, আমরা ছোট চাকরি করি, ছোট মানুষ, আপনি ই করেন, আপনি আমার থানা যে না সাহেব, আপনার তো ছোট মানুষ, কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড়, আপনার কার্যক্রম ঠিক করেন ওসি সাহেব। হ্যাঁ, আল্লাহর
আমার কার্যক্রম যদি কোনো অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপরওয়ালা আছে সেটা দেখবে। তবে আমার কোনো অফিসার যদি অন্যায় করে থাকে আপনি সেটা আমাকে দেন, আমি সেটা দেখবো। আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা দেন, আমি সেটা জবাব দেবো। ওসি সাহেব, আপনার বেতন কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা দেয় না। আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার, মানে আমি যদি কোনো আপনি প্রায় 10 মিনিট কথা বলেন আমার সাথে, এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আপনি দেখাতে পারছেন কিনা, এভাবে গড়ে কথা বলতে হবে না। আমি আপনাকে প্রমাণ, আপনার পরিচয়টাও দেন নাই, আপনি কে, আপনি পরিচয়টাও দেন নাই। আমি আপনাকে আমার সম্পূর্ণ ডিটেইলস বলছি, হ্যাঁ। শুধু নাম বলি না। নাম বলতে সমস্যা কোথায়? আপনি নাম বললে সমস্যাটা কোথায়? আপনার নাম, আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে এইটা বলবো। আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে, আগামী 2 মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে, আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি, আমার বাবা আমাদের জন্ম দেয় নাই। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম, আপনি আসেন। হ্যাঁ, আমি আপনাকে মনে রাখেন, আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে, আগামী 2 মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে, এবং আমার নাম আপনি যদি সরাসরি আপনার মনে না থাকে, আমার বাবা আমাদের জন্ম দেয়। ঠিক আছে, আপনি আসেন, 2 মাস সময় ওয়েট করলাম। আর্মির হেল্প নিয়ে আপনি ওসি সাহেব, যদি আপনি এরকম কার্যক্রম থাকে, আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে। ঠিক আছে, অপেক্ষা করলাম, আসেন। জি জি, থ্যাংক ইউ ওসি সাহেব। এই ভিডিওটাও একটু শেয়ারই করে দিয়েন, কারণ মুরাদনগরের ঘটনায় যে চাঞ্চল্যকর মোড় এসেছে, আমি নিজেও আশ্চর্য হয়েছি যে আমরা কার জন্য কথা বলবো। না, দুইজনে মিলে প্রেম করবেন, তারপরে যদি ধরা খায় তাহলে ছেলের অবস্থা কাহিল হবে, একটা মামলা হয়ে যাবে ধর্ষণের। দর্শক, মুরাদনগরের সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শুনেছি, আর বাস্তবতায় আপনি দেখেন এই মহিলা বলছে যে হের অবস্থা তো খারাপ, মানে ফজর আলীর অবস্থা, বুঝতে পারছেন কার কথা বলছে, যে বাঁচে না মরে বলা যায় না। সে যদি এলাকায় হাঁটাচলা করতো তাহলে মামলা করে কাজ হতো, এখন ওর মরার অবস্থা, আমার মামলাটা উঠাতে চাই, দেশ শান্তিতে রাখতে চাই, হিন্দু মুসলিম শান্তিতে থাকুক। দেখেন, আমি আমার আগের যে ভিডিওটা করছি সেখানে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেশন করি নাই। এখন এই মহিলার হঠাৎ করে এই ফজল আলীর প্রতি কেন এত প্রীতি সে ইহা দায়া? এই ঘটনার পেছনে এলাকাবাসীর দাবি দুজনের মধ্যে ছিল পরকীয়ার সম্পর্ক। আমরা যখন প্রথম দিন নিউজটা করছি, আমি কিন্তু একটু পরে নিউজটা করছি, আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আমার নিউজগুলো আপনি একটু লেটে পান এই কারণেই যে যখন কোনো ঘটনা ঘটে এগুলোর পিছনে ঘটনা থাকে, এরপরেও আমরা ধোকা খাইয়ে গেলাম। ফজর আলী কি একাই অভিযুক্ত নাকি এই মহিলাও অভিযুক্ত? ধরা খাইয়া ফজর আলীরা ফাঁসাই দেওয়া হয়েছে। তবে দেশের আইনে নারী নির্যাতন মামলা বা বিয়ের প্রলোভনে ধর্ষণ এগুলো যত সহজে করা যায়, অন্য জিনিসগুলো কিন্তু পুরুষদের বেলায় ততটা নাই। আসুন দেখি তার এই ঘটনা নিয়ে এলাকাবাসী কি বলছে। মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা যে প্রবাসীর স্ত্রী ধর্ষিত হয়েছেন, অভিযুক্ত ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এলাকাবাসী আপনার সবাই উভয়ের পরকীয়ার বিষয়টি অবগত বলে ঢাকা পোস্টকে জানিয়েছে আপনার স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন গোলাম কিবরিয়া খোকন সাহেব। তার মানে ঘটনাটা কি হয়েছে বুঝতেই পারছেন, যে দুজনের মধ্যে পরকীয়া ছিল, এর মাঝখানে টাকা পয়সার লেনদেন ঢুকে গেছে। সেই টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে সম্ভবত তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, অথবা পরকীয়া প্রেমের তো কোনো নির্ধারিত টাইম ফ্রেম নাই, অথবা থাকতেই হবে, মানতেই হবে, মন চাইছে করছে না, ভালো না লাগছে যোগাযোগ বন্ধ। এক পক্ষ যোগাযোগ বন্ধ করলে আরেক পক্ষ ভায়োলেন্ট হয়। ঘটনাটা অনেকটা এরকমই। চেয়ারম্যান সাহেব তিনি বলছেন যে স্থানীয় বেশ কয়েকজন মানুষের সাথে তিনি কথা বলেছেন। ওই নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর পরকীয়া সম্পর্ক চলছে বেশ কয়েক বছর। প্রেমের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অতীতেও দেখা করতেন ফজর আলী, আর বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হয়। ভুক্তভোগী ওই নারীর বাবা মা পূজার অনুষ্ঠানে চলে গেলে ফজর আলীকে তিনি নিজেই ডেকে আনেন। ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ সাবেক আর কি তার সঙ্গীরা তাকে হাতে নাতে আটক করেন। প্রথমে এক পিটিয়ে তার হাত পা ভেঙে দেন। এ সময় ওই নারীকে বিভৎস করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়, পরে পরিকল্পিতভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়। তার মানে এই যে ব্যাখ্যাটা, এটাই গত 8-10 বছর নিউজ করি তো, এটাই পারফেক্ট। কারণ টোটাল ঘটনার প্রেক্ষাপট বিষয়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটাই আসে যে ঘটনার পেছনে ডালমে কুচকালা না, পুরোটা ডালি কালা। আমাদের অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন, স্বামী বিদেশ থাকার পরে আমরা বিদেশে বসে এত পরিশ্রম করছি, মেহনত করছি, এগুলো মাথায় থাকে না। যদি ফজর আলী এই ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য হয়, তাহলে ফজর আলীকে একটা ফুলের টোকা দেওয়া উচিত না। কেন? দোষ দুজনেরই আছে। তারপর আমরা এটার সুষ্ঠু বিচার চাই, এখানে হিন্দু মুসলিম কোনো জ্ঞান জান না। আর এই মহিলার যে হঠাৎ করে ফজর আলীর প্রতি প্রীতি বিষয়, তা না, প্রীতিটা আগেই ছিল। হ্যাঁ, খালি বলতেছিলাম আল্লাহর গজব করুক। কিন্তু আজকের রাগটা ওরকম নাই, ব্যাপারটা একটু ঘুরছে। এটা নিয়ে অনেকেই ধান্দা করতেছে। ওই যে ইয়ালো সাংবাদিক একটা কথা শুনেন না, এর মানে হয়েছে কি জানেন? ধান্দাবাজ সাংবাদিক। এখন তো বেসিক্যালি ভিউর ব্যবসা তো ভাই। এখন
কে কার আগে কত ভিউ কামাইতে পারে, হট নিউজ দিতে পারে, ওয়ান টাইম বল পেনের মতো। তো ভাই আজকে নিউজ কালকেই বাসি হয়ে যায়, তাজা তাজা খবর দেওয়ার জন্য যে যেমনি পারতেছে তেমনি নিউজ দিতেছে ভাই। এবং সরকার সুদ্ধা নিজেই বিব্রত, সরকার নিজেও জানে না আসল ঘটনা, বাংলাদেশের গোয়েন্দা বিভাগও জানে না আসল ঘটনা। নিউজ চলে আসছে এখানে অমুক দলের একজন, মানে ট্যাগ লাগাই দিচ্ছে দলের নাম দিয়া, যে সনাতনী এক বোনকে ধর্ষণ করছে। পরে দেখেন আজকে নিউজ অন্যরকম। কালকে আমার যেভাবে মেজাজ খারাপ হয়েছিল, আজকে কিন্তু ওই জায়গায় নাই, মেজাজটা হালকা হয়েছে। এই জন্য আমার বাবা বলতো, হ্যাঁ রে বাবা, একটা কথা বলতো যে মাথা গরম করবি না কখনো, যা কিছু করবি 24 ঘন্টা পর সিদ্ধান্ত নিয়ে করবি। মানে কোনো বড় সিদ্ধান্ত যদি নিতে চান মাথা গরম করে নেবেন না, 24 ঘন্টা যাওয়ার পর যদি সিদ্ধান্তটা নেন কারেক্ট সিদ্ধান্তটা হবে। এটা আমার বাবা বলতো। ওই কথাটা মনে করেই বুঝছেন আমি দেরিতে কথা বলতে আসছি, যে ব্যাপারটা একটু জানি, কারণ ওই ভিডিও দেখা আমার একটু সন্দেহ হয়েছে। পরিচালক মানুষ তো কিছুটা হয়তো তো বুঝতে পারি যে আমার এই বোনটার এই অবস্থা কেন, কোনো কাপড় ছিল না কেন, ওরা ঢুকার একটা টাইম লাগে, মনে করেন আমি কিছু ভাঙতেছি ঢুকতেছি, তার মানে কি আমি কাপড় পরার সময়টা পাইতেছি, তো কিছু একটা তো পরার, কিছু একটা গায়ে দেওয়ার তো সময় পাবোই ভাই, তাই না? তার মানে কি যারা ঢুকছে তারাই কাপড় ছিনতাই করছে, তারাই কাপড় খুলছে, কিন্তু হ্যাঁ তারা কাপড় খুইলা ওই ভিডিওটা করছে। এইখানে ব্যাপারটা কিন্তু জানেন অন্যরকম, জেলাস, যৌন জেলাসের ব্যাপার। পৃথিবীতে সবচেয়ে খারাপ জেলাস ভাই, যৌন জেলাস। এই জেলাসে জানেন মানুষ পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে একজন আরেকজনকে, এরকম জেলাস। এখানে ভাইয়ে ভাইয়ের জেলাস। এই যে ফজর আলী, হায় হায় কি নাম দেখেন, ফজর আলী। এ হালায় কিন্তু এই ফজরের সময় ধরা খাইছে, এই সাইদাবাদ থেকে ধরা খাইছে এই ফজর আলী। ফজরের সময় হাসপাতালে ছিল, মানুষের কেল গুতা দিয়া হাসপাতালে পাঠাইছিল, ওইখান থেকে ভাগছে। এই ফজর আলীর ছোট ভাই পাহারা দিতেছিল এই বাড়ির চারিদিকে, কারণ তাদের মাথায় ছিল তার বড় ভাই ফজর আলী ওই মেয়েটার রুমে ঢুকবে। হ্যাঁ, ওই মেয়েটার বয়স 25 বছর, ওর রুমে ঢুকবে। আর এই ঢুকার ঠিক 1 থেকে 2 মিনিট পরেই কিন্তু ওরা ভাইগা চুরা ঢুকছে, যেটা এই মহিলার নিজের বয়ান আছে। কিন্তু সাপরান আর হচ্ছে হজর আলী, মানে হ্যাঁ দোনো ভাই মেয়েদের টাকা আমি দাঁড়ান ছিলাম, দান নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয়। পরে শুরু ভাইয়ের কেরা জানি গিয়ে লাগাইছে যে তোর ভাইয়ে কথা কয় হিন্দু মায়ের লগে। আমি ঘরে একলা বসে রয়েছি, হ্যাঁ আইসি আইয়া আমার মোবাইল দিতাম, হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইল। আমি বলছি কিসের জন্য, তোর মোবাইলটা দিয়ে আমার দরকার আছে। আমি তোর মোবাইল দিতাম না। পরে না করে হ্যাঁ আমার হাত ধরে মোবাইলটা নিছে। পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি, পরে আমি বলছি আমার মোবাইল দিয়ে, হ্যাঁ না মোবাইল দিতাম না। পরে দাদা বাইঙ্গা লাইছে, আড়াই লাইছে, দরজা খিলি বাইঙ্গা লাইছে। পরে খিলি বাইঙ্গা আইছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলামেলা করে লাইছে হ্যাঁ জোর কইরা। পরে 2-3 মিনিট হয়েছে মতন এই লোকজন আইসা পড়ছে, আইয়া হ্যাঁ মারছে, আমারও মারছে। ঘটনাটা কি জানেন, পাড়া প্রতিবেশীর ব্যাপার। ওই ভদ্রমহিলা টাকা লোন করছিল ছোট ভাই কাছ থেকে অথবা বড় ভাই কাছ থেকে, কখনো শোনা যাচ্ছে 40,000, কখনো 50,000। ভদ্রমহিলা কিন্তু এখানে বসবাস করে না, এখানে হচ্ছে ওনার মা বাবার বাড়ি। উনি স্বামীর বাড়ি থেকে এখানে বেড়াইতে আসছে, 2টা বাচ্চাও আছে শোনা গেছে। যাই হোক, এই টাকা লেনদেনের ব্যাপার নিয়ে কথা বলতে গেছিল ফজর আলী। উনি বলতেছে যে আমি ঘরে বসা ছিলাম, ফজর আলী ঘরে ঢুকছে, ঢুকে আমার কাছে টেলিফোনটা চাইতেছে, টেলিফোনটা দাও, মানে কোনো প্রমাণ চাইতেছে। আসলে হয়েছে কি জানেন, ওই যে বড় কি আর একটা ব্যাপার আছে, যৌন জেলাসের একটা ব্যাপার আছে। যৌন জেলাস এত বড় খারাপ জেলাস ভাই, এটা দিয়া মানুষ যে কোনো ঘটনা ঘটাই দিতে পারে। এই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।